নমস্কার, আমি সিঞ্জন এবং আরব আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমরা এসে গেছি একটি বই প্রকাশ অনুষ্ঠানে এবং আমরা পেয়ে গেছি লেখিকা প্রজ্ঞা পারিজাতকে। তার নতুন কবিতার বই প্রকাশ পেয়েছে, সেই সম্বন্ধে বিস্তারিত শুনে নেব। নমস্কার, আরব টিভিতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি লেখালেখি শুরু করি খুব আবেগ থেকে, মানে ভীষণ দুঃখ থেকে লেখা শুরু করি, আবার ভালোবাসা থেকেও শুরু করি। হ্যাঁ, মানে আমার কিছু পারিবারিক সমস্যা হয়েছিল, তখন সেটা থেকে বেরোনোর জন্য আমি কবিতা লেখা শুরু করি। বন্ধুদের ইন্সপিরেশন ছিল, ফেসবুকের বন্ধুরা ছিল সবাই, এবং সহকর্মী, আমি একজন স্কুল শিক্ষিকা, সেখানেও আমার সহকর্মী বন্ধুরা খুব মানে হেল্প করেছে কবিতা লিখতে, ইন্সপায়ার করেছে। ছাত্রীরা চেয়েছে কবিতা লিখি, ছাত্রীরা নিজেরা কবিতা নিয়ে আমার আবৃত্তি করে। মানে এটা ফেসবুক এমন একটা মিডিয়া যেখান থেকে সবার সঙ্গে আলাপ হয়ে যায়। এই নির্বাণ বুকসের আজকে আমি বলতে পারেন পরিবারের সদস্য। আজকে এইখানেও আমার আলাপ হয়েছে এই মানে ফেসবুকের মাধ্যমে। ওরাই আমাকে মানে সংগ্রহ করেছে। অন্যদেরকে যেরকম ওনারাই খুঁজে বের করেন, মানে তাদের গুণগুলো খুঁজে বের করেন, ঠিক তেমনি ওনারা আমাকে খুঁজে বের করেছেন। এই লেখালেখিটা শুরু কবে থেকে হলো আপনার? আমি 8ই সেপ্টেম্বর 2023 থেকে আমি লেখা শুরু করি, মানে কবিতা লেখা শুরু করি। এর আগে এমনি লিখতাম, কিন্তু ওগুলো মানে প্রকাশের জন্য লেখা, নিজের জন্য লিখতেন? নিজের জন্য লেখা, হ্যাঁ লিখতাম। আমার ফ্যামিলিতে আমি 4-5 জনকে আমি হারিয়ে ফেলেছি, বুঝতে পেরেছেন? সেই শূন্যতা, সেই একাকিত্ব থেকে আমার একটা লেখা শুরু হয়। আমি এর আগেও বলেছি যে আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল যখন আমি লেখালেখি শুরু করেছি আর কি। হ্যাঁ, তো সেটা থেকে বেরোনোর জন্য মানে আমাকে মানে ওই মনটাকে ডাইভার্ট করতে হবে। সেটা থেকে আমি লেখালেখি শুরু করি এবং আত্মহত্যার থেকে আমি বেঁচে যাই। মানে মানে পারিবারিক সমস্যায় মানুষ তো আত্মহত্যাও করার কথা ভেবে ফেলে একটা সময়, কিন্তু কবিতা লিখতে লিখতে আমার মনটা এমনভাবে ডাইভার্ট হয়ে যায় যে আমি আর সেটা ভাববার কথা চিন্তাও করতে পারিনি। মানে মানুষের মনটাকে ডাইভার্ট করে দেয়। আপনি যে কথাটা বলেন আত্মহত্যা থেকে বেঁচে যায়, মানে এই লেখালেখি আপনাকে আত্মহত্যা থেকে বাঁচিয়ে দিয়েছে। এই লেখালেখি আমাকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়ে দিয়েছে। মানে পারিবারিক সমস্যা থেকে মন খারাপ, সেই মন খারাপ থেকে মনে হয়েছিল যে হ্যাঁ চলে যাই, সেই চলে যাওয়া থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। এবং আমি আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে এই যে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, বা আরও ইন্টারভিউ আমি ফেস করেছি, সেটাও এই কবিতা। জীবনের জন্য বিরাট অবদান। নারীবাদ তো প্রচুরভাবে চলছে। আমাদের সমাজটাই বেসিক্যালি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। হ্যাঁ, সেখানে নারীকে সবসময়ই বন্দি করে দেওয়ার চেষ্টা হয়। এই যে কবিতার বই আমার যেদিন উদ্বোধন হয়, মানে বই মেলায় উদ্বোধন হয়, সেখানে সেই দিন রাত্রিবেলায় আমার বাড়িতে কিছু অশান্তি হয়েছিল। সেটা আমার মা করেননি, কিন্তু আমার পারিবারিক কিছু অশান্তি হয়েছিল এই বই নিয়ে, যে কেন এত মানে নিজেকে তুলে ধরার চেষ্টা, এই নিয়ে অশান্তি হয়েছে। কিন্তু তারপরেও আমি এগিয়ে চলছি, মারধর খেয়েছি তবু আমি এগিয়ে গিয়েছি। মানে এইরকম জায়গা থেকে আমি কবিতাটাকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। প্রচুর বাধা পেয়েছি। হ্যাঁ, প্রচুর প্রতিকূল পরিস্থিতি থেকে আমি লিখে চলছি, এখনও লিখে চলছি। নারীবাদটাকে এই সময় মানুষ কিভাবে দেখছেন, কি মনে হয়? দেখুন, নারীরা এখন অনেক বেরিয়ে এসছেন, এটা সত্যি। তারা শুধুই মাত্রই যে সংসার চায় তা নয়। আমার নিজেকে দিয়ে বলছি, আমার কিন্তু সংসার নেই। হ্যাঁ, মানে আমার ভাই বোন মা বাবা এই নিয়েই আমার সংসারটা আর কি ছিল, কারণ অনেকে মারা গেছেন বলে আমি বললাম ছিল। হ্যাঁ, এখন তাদের স্মৃতি, তাদেরকে নিয়ে আমি বাঁচা, এই আর কি ব্যাপার। তো সংসারে মানুষ আবদ্ধ থাকতে চায় না, কারণ ওই যে আটকে দেওয়া, তুমি এটা করতে পারবে না, পারমিশন নিয়ে করো। হোয়াট ইজ পারমিশন? আমি আমার নিজের যোগ্যতায় করব। সেই নারীবাদটা কাজ করে না। যখন মানুষ যোগ্য হয়ে যায়, মানুষের পর্যায়ে নিজেকে ভাবতে শুরু করে, তখন নারীবাদটা তার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কাজ করে না। সেখানে বন্ধুত্ব কাজ করে না, কোনো সম্পর্ক, রক্তের সম্পর্কও কাজ করে না। এটা সত্য কথা। নারীবাদটাকে কি এখন অনেকেই মানে ভুল ব্যাখ্যা মানুষের কাছে পৌঁছাচ্ছে, নাকি নারীবাদের যে সঠিক ব্যাখ্যা? দেখুন, শহর অঞ্চলে অনেক সময় দেখা যাচ্ছে পুরুষরাও শিকার হয়ে যাচ্ছে, মানে অত্যাচারের শিকার পুরুষরাও হয়ে যাচ্ছে। কিন্তু গ্রামাঞ্চলের দিকে তাকিয়ে দেখুন আপনি, হ্যাঁ, এখনও নারীদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। কিসের জন্য? হয়তো পণের জন্য। কোনো একটা ঝামেলা হলো, পুড়িয়ে মারো ঘরের বউকে। অত্যন্ত বাজে, প্রচণ্ড। হ্যাঁ, খারাপ অপরাধ একটা, সেটা তো আছেই না, চলছে। আমরা বেরিয়ে এখনও আসতে পারিনি, চেষ্টা করছি।
পারিনি, আমাদের সমাজ এখনও বেরিয়ে আসতে পারেনি। কবিতা ছাড়া অন্য কিছু লেখেন, মানে গল্প, প্রবন্ধ এরকম কিছু? না, গল্প গল্প লিখবো ভেবেছিলাম, কিন্তু আর লেখা হয়ে ওঠেনি। তবে সামনে চেষ্টা করব লিখতে ভেবেছিলাম, এই গরমের ছুটিতেই মানে আমার লিখবো, কিন্তু লেখা হয়ে ওঠেনি। ভুতুড়ে গল্প, যেটা আমার ছাত্রীরা আমার কাছে চেয়েছিল, কিন্তু আমার লেখা হয়ে ওঠেনি। লেখা হলে প্রথমেই নির্বাণ বুকস এটা জানবে, জেনে ওরাই ব্যবস্থা নেবে আর কি। ভালো কিছু লিখতে গেলে অনেক পড়তে হয়, কিন্তু এখন অনেকেরই মতামত এটা যে এখন নতুন লেখক লেখিকারা প্রচুর যে পাঠ্যভাস বা প্রচুর পড়তে চায় না বা প্রচুর পড়েন না, মানে কি মনে হয়? পড়তে হয়, এই কথাটা সত্য। হয়তো অনেকে পড়েন না, হয়তো হ্যাঁ, পড়াটা হয়তো কমে গেছে, কিন্তু পড়তে হয়। 7-8 ঘন্টা ধরে পড়াশোনা করতে হয়। মানে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন সময় আমরা যেরকমভাবে পড়াশোনা করেছি, যে ওটাই শেষ হয়ে গেল, এটা নয়। যদি আপনি কবিতার লাইনে বা কোনো সৃষ্টিশীল কাজে আসতে চান, আপনাকে 24 আওয়ার্স ভাবনা চিন্তায়, নাও যদি পড়তে পারেন, ভাবনা চিন্তায় রাখতে হবে যে না, এই সিনট্যাক্সটা এইভাবে বসাতে হবে, এইভাবে আমাকে করতে হবে। সবসময় ভাবনা চিন্তায় রাখতে হবে। রাতে ঘুম চলে যাবে, আপনি ভাবতে থাকবেন এটার পরে। হ্যাঁ, না, এটা কিন্তু সত্যি বলছি। আমি অনেক দিন গেছে রাত্রিবেলা না ঘুমিয়ে 3-4টা কবিতা লিখেছি। হ্যাঁ, এইরকম মানে আমার ভালো লাগাটা এমন জায়গায় গেছে যে হ্যাঁ, এবং তার আগ পর্যন্ত আমি কনস্ট্যান্টলি বই পড়ে গেছি। এতে আমার একাকিত্ব কেটে গেছে। বা হ্যাঁ, ওই যে বললাম না যে আত্মহত্যার প্রবণতা বা কষ্ট, সেই কষ্টটা কেটে গেছে। আমি কষ্ট থেকে বেরিয়ে এসে একটা মানুষের পর্যায়ে আপনাদের সামনে দাঁড়িয়ে ইন্টারভিউটাও দিতে পারছি, এবং আরও ইন্টারভিউ আমি ফেস করেছি। আচ্ছা, সাহিত্য চর্চার ক্ষেত্রে ফেসবুক ও সোশ্যাল মিডিয়া কি কোনো ভূমিকা রাখে, মানে সেইখানটা এখন এটা মানে ফেসবুক এমনই একটা জায়গা তৈরি করে দিচ্ছে মানুষকে, যে দেখুন, এটার জন্য পয়সা খরচ হচ্ছে না, কিন্তু মানুষ তার মনের কথা অনবরত জানিয়ে যাচ্ছে, যে যেভাবে এটাকে ব্যবহার করবে। আমি যেমন এটাকে কবিতার লাইনে ব্যবহার করছি, কোনো মানুষ যদি ভালো কথা বলে, আমি সেটাকেও আমার ফেসবুকে দিচ্ছি। প্রচুর বন্ধু হয়েছে আমার কবিতার কারণে, তারাও আমার কবিতা আবৃত্তি করছে, ফেসবুক থেকে নিয়েই আমার কবিতা আবৃত্তি করছে। এবং এইটা মানে আমি পয়সার জন্য লালায়িত হয়ে যে আমি কবিতা প্রেমী হয়েছি বা কবিতা লিখেছি তা নয়। যারা মানে বন্ধু প্রেমী হয়েছি বলতে পারেন, এই ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে পেয়েছি, নির্বাণ বুকসকে পেয়েছি। পয়সার ধান্দা নয়, ভালোবাসার ধান্দা। ফেসবুক কি নতুন লেখকদের একটা বিরাট সুযোগের দরজা খুলে দিচ্ছে নাকি? দিচ্ছে। হ্যাঁ, লিখছে। মানে ফেসবুকে আপনি লেখালেখি করলে অনেক ফ্যান বেরিয়ে যাবে, আপনাকে প্রশংসা করবে, কখনো বলবে আপনি এটা তো ঠিক বললেন না। মানে অনেক ধরনের আলোচনার মধ্যে দিয়ে যাবে, আপনি নিজেকে ঠিক করে তুলতে পারবেন। মানে আলোচনা থাকলে মানুষ নিজেকে সমৃদ্ধ করতে পারে বা ঠিক করে নিতে পারে। এইটা একটা বিশাল বড় জায়গা। আমি সব সময় ফেসবুককে, মানে ফেসবুক কোম্পানিকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে বন্ধুর বাগান জুটিয়ে দিয়েছে বলে। ভালো শুধু মানে খারাপ নয়, সবাই খুব ভালো। আচ্ছা, অনলাইনে লেখালেখি নাকি বই প্রকাশ, কোনটা বেশি আনন্দ দেয়? বই প্রকাশ তো আনন্দ দেয়ই, অনলাইনে লেখালেখিটা বেশি আনন্দ দেয়। কেন বলুন তো? কারণ কি, সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই পাচ্ছি। হ্যাঁ, সঙ্গে আমি রিপ্লাই পাই যে বাহ, ভালো হয়েছে তো এই কবিতাটা, বা আমার কোনো ছাত্রী নিয়ে টুক করে এটা আবৃত্তি করে দিল। মানে এইরকম ফেসবুক মানে তো তাই, এটাতে তো পয়সা খরচ নেই, শুধু ভালোবাসা, ভালো লাগা। আর আমি ইন্সপায়ার করি ইয়ুথ জেনারেশনকে, আমি বেশি মানে টানার চেষ্টা করি, যেহেতু ওরা পড়াশোনাটা করে না বা করতে চায় না, যেটা আমরা সবসময় বলে আসছি যে বই কেনে না, বই পড়ে না। কিন্তু এই যে যদি ওদের আমার প্রতি এজ এ টিচার বা একজন শিক্ষিকা হিসেবে যদি ওদের আমার প্রতি ভালোবাসা থাকে, ওরা ঠিক আমার কবিতাগুলো নিয়ে পড়বে। যে কবিতা ওদের ভালো লাগবে আবৃত্তি করতে, সেই কবিতা আবৃত্তি করবে। আমি ওদের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, বুঝতে পারেন? এই কাজটা আমি নিয়েছি। হ্যাঁ, যে এখনই বললেন, ওরাই আবার কবিতা লিখতে শুরু করে দিয়েছে, করছেও, মানে টুকটাক করে করছে। মানে 5-6 থেকেই টুকটাক করে ওরা লেখালেখি শুরু করছে। আমাকে বলছে, না মিস, এই কবিতাটা দিয়েছি, আপনি আপনার ফেসবুকে দিয়ে দিচ্ছি। মানে একটা ইন্সপিরেশন, বুঝতে পেরেছেন তো? ভালো লাগা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আমি ওদের কাছের মানুষও হতে পারছি, ওরাও আমার কাছের মানুষ। মানে সবচেয়ে কাছের মানুষ আমার ছাত্রীরা।
আচ্ছা, এই যে মানে আপনি বললেন যে অনেকে বই পড়তে চাইছে না, মানে এই নতুন জেনারেশন বই পড়তে চায় না বা বইয়ের প্রতি আগ্রহ নেই, এরকম একটা অভিযোগ শোনা যায়। আপনার কি মনে হয় নতুন জেনারেশন বই পড়তে চায় না বা বইয়ের প্রতি আগ্রহ কমে যাচ্ছে? তো আমার যেটা মনে হয় নতুন জেনারেশনকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ ওরা তো বাচ্চা। হ্যাঁ, বাচ্চাকে আপনি যা শেখাবেন তাই ওরা শিখবে। বইটা ধরাতে হবে, কবিতাটা ধরাতে হবে, ভালো লাগাটা ধরাতে হবে, ভালোবাসাটা ধরাতে হবে। সেটা একটু আমাদের আগের জীবন থেকে সবসময় আপগ্রেডেড যে উন্নয়ন হচ্ছে, সেটাতে আমরা কি দেখছি, চার দেয়ালের মাঝখানে বাচ্চারা বন্দি হয়ে যাচ্ছে, কেউ খেলতে নিচে নামে না, ফ্ল্যাট বাড়িতে থেকেও বা বড় বড় আবাসনে থেকেও নিচে খেলতে নামে না। হ্যাঁ, এই যে একটা অন্যরকম মানে আনসোশাল ব্যাপারগুলো চলে আসছে, কিছু করার নেই। আবার যদি আপনি বেশি ছাড়েনও, তারপরে দেখা যাবে একটা ক্ষতি হয়তো করে দিয়েছে। মানে এখন যে সমস্যাগুলো চলছে, বা হয়তো দেখা গেল কোনো কেউ কিডন্যাপ করে নিয়েছে মানে টাকার জন্য, অনেক কিছু, অনেক সমস্যা আছে। আমি কাউকে দোষারোপ মানে গার্জিয়ানদেরকেও দোষারোপ করতে পারছি না, কিন্তু বাচ্চারা এই কষ্টটার ভিতর দিয়ে যাচ্ছে যেটা তারা বুঝতে পারছে না। বুঝতে পেরেছেন? সেইখানে দাঁড়িয়ে আমাদের চেষ্টা করতে হবে ওদেরকে কীভাবে ধরানো যায়। বাচ্চার কি দোষ? এমটি মাগ, আমার তো তাই ধারণা। তারপরে পরবর্তীকালে সে নিজেকে ঠিক তৈরি করবে, কি করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু প্রথম দিকে আমার চেষ্টাটা থাকবে যে আমরা কি করে ওদেরকে কি করতে পারি। কিন্তু আমার ছাত্রীরা দেখেছি নিয়েই ওরা কবিতা আবৃত্তি করেছে, তখন আমার মনে হয়েছে ইয়ং জেনারেশনের কাছে আমি পৌঁছতে পারলাম, এবং আমার ফেসবুক বন্ধুরাও কিন্তু আমার কবিতা আবৃত্তি করেছে। আপনি মূলত যেহেতু কবিতা লেখেন, কবিতার পাঠক পাঠিকা কি কমে যাচ্ছে বা কবিতার প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে, কি মনে হয় এই সময়? দেখুন, এটা এন্টায়ার সামাজিক ব্যবস্থায় হয়তো হারাচ্ছে, বা যা আমাদের খবর শুনি আমরা চতুর্দিকে হয়তো হারাচ্ছে, কিন্তু এটা থেকে আবার আমাদের বেরিয়ে আসতে হবে। আমি তো বেরিয়ে আসতে পেরেছি, মানে আমাকে কোনো খবর এফেক্ট করে না, যে ওই খুনাখুনির খবর এই সেই এগুলো আমার নিজের জীবনেও যে ঘটনাগুলো ঘটেছে সেটাও আমাকে এফেক্ট করে না। আমার ছাত্রীদেরকেও আমি সেভাবেই তৈরি করছি যে ভালো লাগা থেকে কবিতা পড়ো, কবিতা যদি লিখতে হয় করো, লেখো, আবৃত্তি করো। আমার কবিতাই করতে হবে তা না, ওদের অনেক সময় ইচ্ছে হয় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে, অনেক সময় ইচ্ছা হয় নজরুলের কবিতা আবৃত্তি করবে, অনেক সময় ইচ্ছে হয় নিজেদের কবিতা নিজেদের আবৃত্তি করতে, হোক যেরকম। হ্যাঁ, আমি ওদেরকে ইন্সপায়ার করে চলছি। তার মানে কি, আমি ওই যে সমাজের খারাপ জায়গাটা থেকে এদেরকে সরিয়ে আনছি, আমি নিজে সরছি, ওদেরকে সরিয়ে আনছি, বাঁচার চেষ্টা করছি অক্সিজেন নিয়ে। লেখালেখি ছাড়া অন্য কি করেন, মানে আরও কিছু প্যাশন আছে? আমি বুটিক করি, আমার বুটিক আছে। হ্যাঁ, আমি নিজে শাড়িতে হাতের কাজ করি, এবং সিল্কের শাড়িতে মানে বুনট কাজ, মানে বুনট কাজ বলতে আমি বলছি অল ওভার কাজ। মানে অনেক সময় হয় তো যে শুধু পাড়ে কাজ থাকবে, মানে অল্প বিস্তর কাজ, সেটা না, আমার বুনট কাজ থাকে, মানে পুরো শাড়িতে, অল ওভার শাড়িতে কাজ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেদের পাঞ্জাবিও আছে, কিন্তু শাড়িটা আমার মেইন আর কি, যার জন্য এটা একটু বেশি দামে আমার, মানে যারা কেনে তারা একটু বেশি দাম দিয়েই কিনে। বুটিক এমনিতেও অনেক বেশি, সেই সুতো, ভালো সুতো, পরিশ্রম অনেক বেশি, সেটার জন্য একটু মানে ভালো দাম দিয়েই ওরা কেনে। আমার পুরো শাড়িতে মানে অল ওভার শাড়ি, আমার ফেসবুকে দেখবেন আছে, হ্যাঁ, অল ওভার শাড়িতে কাজ, মানে কি থাকে না, মানে একটা জায়গা ফাঁকা রাখি না। আপনার লেখার অনুপ্রেরণা কি, বা কারা, বা কি কোন বিষয়টা বা কে এই লেখার অনুপ্রেরণা যোগায় আপনাকে? ওই যে বললাম ভগবান যোগান। হ্যাঁ, প্রথম আমার মা খুব ভালো কবিতা লিখতেন, একটা সময় রিসাইটেশন করে উনি ফার্স্টও হতেন। হ্যাঁ, এরকম ব্যাপারটা। তবে উনি আমাকে কবিতাতে ইন্সপিরেশন সেরকম বলেছেন, কবিতা আবৃত্তি, কিন্তু কখনো বলেননি যে না লেখো, এটা নয়। আমি ছোটোবেলা থেকে নাচ গান এগুলো শিখেছি। কবিতাটা আমার এসছে ওই যে বললাম একটা পারিবারিক কষ্ট থেকে দূরে সরবো বলে, সেইখান থেকে আমার কবিতাটা এসছে। এবং প্রথম দিকে যে কবিতা হতো তা নয়, কারণ ফেসবুক আমি করা শুরু করি নভেম্বর মাসের থেকে, মানে 2023-এর নভেম্বর মাসের 17 তারিখে আমি ফেসবুকটা খুলি, এবং 20 তারিখ থেকে আমার মানে ফেসবুকে কবিতা দেওয়া শুরু করি আর কি। তার আগে আমার ফেসবুক ছিল না। 2023? হ্যাঁ, নভেম্বর। হ্যাঁ, একটা বেশি দিন নয়, খুব একটা বেশি দিন নয়। তারপরে ডিসেম্বরের 20-21-এই নির্বাণ আমার সঙ্গে যোগাযোগ করে, এইরকম আর কি, বেশি দিন আগে কথা না। আর আমি নিজে লেখালেখি শুরু করেছি হচ্ছে সেপ্টেম্বরের 8 তারিখ থেকে
2023। তখন আমার বন্ধুরা আমাকে খুব ইন্সপায়ার করেছে, মানে লেখা হতো না কিন্তু ওরা ঠিক করে দিত। তার মধ্যে শুভেন্দু ভট্টাচার্য একজন, উনি মানে বিশিষ্ট সাহিত্যিক এবং লেখেন, ওনার লেখা বাজারে মানে ভালো চলে। শুভেন্দু ভট্টাচার্য উনি আমাকে খুব হেল্প করেছেন, যে আমার বলতেন আপনার সেমিকলন হচ্ছে না, আপনার কবিতার এই সিনট্যাক্স হচ্ছে না, এটা ঠিক করুন, ওইভাবে ঠিক করুন, এইভাবে উনি হেল্প করতেন। সঞ্জয় দাস আমার আরেকজন বন্ধু, উনি হেল্প করেছেন। সমীর মিত্র আমার আরেকজন বন্ধু, ওনারা সবাই আমাকে খুব ইন্সপায়ার করেছে। এছাড়াও আমার অনেক মানে সুপ্রীতি আছে, তারপরে ধরুন তনুশ্রী আছে, অনেকে আছে, মানে হ্যাঁ মল্লিকা আছে, সব মানে মল্লিকা তো কবিতার লাইনের, তনুশ্রী হচ্ছে কি গান গায়, কিন্তু সবাই ইন্সপায়ার করেছে, কেউ বাদ নেই। মানে আমি বললাম তো আমার সবার সঙ্গে খুব সুসম্পর্ক এই কবিতার কারণে, মানে ভালো, মানে সবাই। তারপরে বললাম তো আমার স্কুল কি করেছে, বিশেষত ছাত্রীরা পাগলের মতো যে এই মিসের কবিতা আবৃত্তি করতে হবে, তাহলে আমাদের প্রেম ছুটবে না। আর ইয়াং এজ তো, হ্যাঁ, আর তখন প্রেমে পড়ে একটা এরকম ব্যাপার, প্রেম ছুটবে না, এই মিসের কবিতা আবৃত্তি করতে হবে। বিশেষত আমি প্রেমের কবিতা ওদের জন্যই লেখা শুরু করি, কারণ ওদেরকে তো টানতে হবে, ওদেরকে তো পড়াতে হবে, তো বলতে হবে যে পড়ো, বাংলা ভাষাটা ঠিক করে পড়ো। বাংলা ভাষাটাও একটা ব্যাপার, বুঝেছেন? আমরা বাংলা ভাষা দিবস পালন করি, অনেক কিছু করি, কিন্তু বাংলা ভাষাটাও, যেটা বাংলা মিডিয়ামে পড়ুক, কিন্তু ভাষাটাও শিখুক। কারণ আমাদের চতুর্দিকে যে ভাষাগুলো আসছে অভিধানে, আমাদের ডিকশনারিতে আসছে, সেগুলো কিন্তু ভাষা নয়, বাংলা ভাষার অবক্ষয়। লেখালেখি করতে এসে খুব স্মরণীয় বা খুব আনন্দের কোনো অভিজ্ঞতা অনেকেরই তো থাকে, যে এই অভিজ্ঞতাটা মনে থেকে যায়, এরকম কোনো অভিজ্ঞতা যদি ভাগ করেন? অভিজ্ঞতা ভালো এই নির্বাণ বুকসকে দিয়ে। এই নির্বাণ বুকসে যখন 21শে জানুয়ারি বইমেলায় আমার এই কবিতার বই, মানে কবিতার বেনু বাজে, কারণ আমি প্রেমের কবিতা ভালোবাসি, শ্রীকৃষ্ণের, তাই শ্রীকৃষ্ণের হ্যাঁ শ্রীকৃষ্ণের হাতে বাঁশি, এটা দিয়েই শুরু করেছি, কারণ উনি আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে। ওই যে বলছেন না, ইন্সপিরেশন, হু ইজ দ্য ইন্সপিরেশন, শ্রীকৃষ্ণ স্বয়ং ইন্সপিরেশন। সেই দিন যে আমার বন্ধুরা এসছিলেন এবং নির্বাণ বুকস আমাকে সাহায্য করেছেন মানে উদ্বোধন করতে, সেটাই সবচেয়ে বেশি স্মরণীয় আমার কাছে, এবং এটাই আমার কাছে মেইন, ওটা থেকে আমি এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে কবিতার বই যেটা প্রকাশ পেয়েছে, এটা সম্বন্ধে যদি দর্শকদের কিছু বলেন, যে কীরকম কবিতা দর্শকরা বন্ধুরা পাবেন? এইটা রাখার সঙ্গে সঙ্গে, মানে বইমেলায় তো প্রকাশ পেয়েছে, এবার আমার ছাত্রীরা জানতো যে বইমেলায় প্রকাশ পাবে, এটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক বন্ধুরা সবাই, মানে এটা থাকেনি আর, মানে স্টলে আর থাকেনি, সব বিক্রি হয়ে গেছে, স্টক আউট হয়ে গেছিলো। এই যে স্টল থেকে স্টক আউট হয়ে যায়, এটাও তো একটা আনন্দের মুহূর্ত। হ্যাঁ, এটাও একটা আনন্দের মুহূর্ত। ওই তো বললাম, নির্বাণ বুকসকে নিয়েই আমার আনন্দটা, মানে আমি ওদের পরিবারের সদস্য হয়ে গেছি। আচ্ছা, মূলত কী ধরনের কবিতা পাবে এই কবিতার বইয়ের মধ্যে? প্রেমের কবিতা, প্রেমের কবিতা, প্রেমের কবিতা, সমস্তটা প্রেমের কবিতা। একটা কবিতা পুতুল খেলা, ওটা আমার মানে মাকে নিয়ে লেখা, কিন্তু আমি বেশিরভাগই প্রেমের কবিতাই লিখেছি। ইদানিংকালে আমি কিছু বেদনার কবিতা লিখেছি, সেখান থেকে আমার বন্ধুরা বলছে বেরো, আর ভাল লাগছে না বেদনার কবিতা। আমার ছাত্রীরাও আর দেখি কি আমার কাছ থেকে দূরে সরছে, তা মানে বেদনার কবিতা আমরা চাই না, স্বাভাবিক আর কি একটা ব্যাপার। তো কিছু বেদনার কবিতা লিখেছি, যেই দেখেছি ওরা সবাই সরছে, আবার প্রেমের কবিতায় আমি ফিরে এসেছি। তারপরে একটা বিদ্রোহী কবিতা লিখেছি, এই আর কি, মানে বিদ্রোহের একটা কবিতাও লিখেছি। নতুন কি লিখছেন? নতুন লিখছি, নতুন, এটা তো পুরনো হয়ে গেল, নতুনও লিখছি। নতুন যে কবিতাটা লিখেছি সেটা হচ্ছে আমার আমেরিকায় আমি প্রশান্ত মহাসাগর দেখেছি, সেইখান থেকে আমার লেখা আর কি কবিতাটা। দেখা আমাদের হতোই কোনো সমুদ্র সৈকতের ধারে, কিংবা পাহাড়ের পাদদেশে, অথবা পাহাড় সমুদ্র যেখানে মিশে আছে সেই জায়গায়। আত্মার বিনাশ নেই। আমাদের দেখা সিন্ধু সভ্যতার সময়ও হয়েছিল, পরেও দেখা হয়েছিল। তোমার আমার রোমান সাম্রাজ্য বিস্তারের সময় তোমার আমার দেখা হওয়া মর্যাদা পায়নি রোমিও জুলিয়েটের মতো। তোমার আমার প্রেম মর্যাদা পায়নি লায়লা মজনুর মতো। আমাদের ভালোবাসা পরিণতি পায়নি রাধা কৃষ্ণের মতো। কালের চাকায় তোমার আমার প্রেম হারিয়ে গেছে, কেউ জানতেও পারেনি। তবুও জন্ম জন্মান্তর ধরে তোমার সাথে আমার দেখা হয়েছে এবং হবেই। কোনো এক অপার্থিব জায়গায়, যেখানে দাঁড়িয়ে থেকে আমি তোমার দিক থেকে চোখ ফেরাতে পারবো না। এটা তোমার আমার জন্ম জন্মান্তরের নিয়তি।
তোমার সাথে আমার দেখা হবেই। প্রেম মানে এইরকম আমি মনে করি। কারণ এখন তো দেখুন প্রেম ভাঙছে, হ্যাঁ, মানে বিয়োগটা কম, মানে ধরুন মানুষ মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি ডিভোর্স, সেপারেশন, এই বাচ্চাদের উপর এটার এফেক্ট ফেলা। তো কিন্তু আমরা যদি এইভাবে ভাবি নিজের স্বার্থটাকে কমিয়ে দিয়ে, যে সম্পর্ক মানে এইরকম, যে জন্ম জন্মান্তরের সম্পর্ক, প্রত্যেক জন্মে আমার দেখা হবে, তোমার সঙ্গে আমার প্রত্যেক জন্মে দেখা হবে কোনো না কোনোভাবে, খুব ভালো জায়গায়, যেখানে থেকে আমি চোখ ফেরাতে পারবো না। একদমই, আপনার নতুন বইয়ের জন্য অনেক শুভেচ্ছা রইলো। এই বইটি আপনারা অবশ্যই পড়তে পারেন, অফলাইন বা অনলাইনে কোথায় পাবেন সেই সমস্ত ডিটেলস আমরা কিন্তু দিয়ে দেবো কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে। এই বইটি পড়ে আপনার মতামত আপনারা জানাতেই পারেন। ধন্যবাদ।